ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের হাই প্রোফাইল ম্যাচে আজকে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ মুখোমুখি হতে যাচ্ছে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে। আর্গুয়েবলি এই সিজনের দুটো সবচেয়ে বেশি ইনফর্ম দল খেলছে সেমিফাইনালে। অনেকের মতে এই ম্যাচটা যদি ফাইনালে হতো তাহলে আই গেস সবচেয়ে বেশি জাস্টিস হতো, বাট তারা ফাইনাল নয় বরং সেমিফাইনালে খেলতে নেমেছে। এই দুটি দল কিন্তু ফার্স্ট রাউন্ডেও খেলতে নেমেছিল, আপনারা সবাই জানেন, যেখানে বায়ার্ন মিউনিখ 2-1 গোলে পিএসজিকে হারিয়ে দিয়েছিল। সো ওই ম্যাচ থেকে পিএসজি কি শিক্ষা নিয়েছে এবং বায়ার্ন মিউনিখ ওই ম্যাচে পিএসজির শক্তিমত্তা বুঝতে পেরে আজকে কোন নতুন প্ল্যান নিয়ে নামবে, এটা সবার দেখারই আগ্রহ থাকবে। সো এই ভিডিওতে আমি বেসিক্যালি 5টা পয়েন্ট বলবো যেই পয়েন্টের কারণে আজকের ম্যাচের রেজাল্ট ইনফ্লুয়েন্সড হতে পারে। সেই 5টা পয়েন্ট কি কি? নাম্বার 1, দ্য ইয়েলো কার্ড অ্যাকিউমুলেশন অফ ভিনসেন্ট কম্পানি। অনেক বেশি হলুদ কার্ড দেখে ফেলেছেন বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানি, যে কারণে আজকে তিনি সাইডলাইন থেকে নিষিদ্ধ। অনেক বড় একটা ব্লো বায়ার্ন মিউনিখের জন্য, অনেক বড় একটা দুঃসংবাদ বায়ার্ন মিউনিখের জন্য, যে কারণে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা আজকে সাইডলাইনে তাদের কোচ, তাদের দ্রোণাচার্যকে পাবেন না এবং ম্যাচের বিভিন্ন সময়ে ভিনসেন্ট কোম্পানিকে দেখা যাবে না সাইডলাইন থেকে চিৎকার দিয়ে ইনস্ট্রাকশন দিতে। বায়ার্ন মিউনিখ আজকে যখনই পিএসজির মাঠে ঢুকবে, মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভিনসেন্ট কোম্পানি উইল হ্যাভ টু বি ডিটাচড ফ্রম হিজ এন্টায়ার টিম, এবং টিমের সঙ্গে উনি কোনোভাবেই কমিউনিকেট করতে পারবেন না। সো এই জিনিসটা কিন্তু ম্যাচের রেজাল্টকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। নাম্বার 2, দ্য মিডফিল্ড ব্যাটল। আপনারা সবাই জানেন যে বায়ার্ন মিউনিখ 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে, যেখানে দুজন থাকে সেন্ট্রাল মিডফিল্ডার ইন ইয়োসুয়া কিমিক অ্যান্ড আলেকজান্ডার পাভলোভিচ। ওদিকে পিএসজি 4-3-3 ফরমেশনে খেলে, তাদের সেন্ট্রাল মিডফিল্ডার থাকে 3জন, আপনারা সবাই জানেন। সো নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু পিএসজির রয়েছেই। সো এই নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ দিয়ে কিন্তু ফার্স্ট রাউন্ডের ম্যাচটাতে বায়ার্ন মিউনিখকে পিএসজি কিন্তু হারাতে পারেনি। সো ওই ভুল থেকে শিক্ষা নিয়ে পিএসজি আজকে কিভাবে মিডফিল্ড ব্যাটলে জিততে পারে, এই জিনিসটা কিন্তু অনেকেরই দেখার আগ্রহ থাকবে। আবার ফার্স্ট রাউন্ডের ম্যাচে বায়ার্ন মিউনিখ যে জিতেছিল, এটার পেছনে কিন্তু দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ছিল। নাম্বার 1, দি ইনজুরি অফ উসমান দেমবেলে। গত বছরের ব্যালন দ'র জয়ী খেলোয়াড় সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেনি, 25-30 মিনিটের মধ্যেই মাঠ থেকে চলে গিয়েছিলেন, এবং তাদের মেইন রাইট ব্যাক আশরাফ হাকিমিও সম্পূর্ণ ম্যাচ কিন্তু খেলতে পারেননি, যে কারণে বায়ার্ন মিউনিখের অফকোর্স একটু অ্যাডভান্টেজ হয়, এবং সেই অ্যাডভান্টেজটারই খুবই ভালো মতো তারা কাজে লাগিয়েছিল, ওই মিডফিল্ড ব্যাটলটা তারা জিততে পেরেছিল। কিন্তু আজকে বায়ার্ন মিউনিখের দুজন মিডফিল্ডার কিভাবে পিএসজির ওই হাইলি ফাংশনাল এবং হাইলি রোটেটিং মিডফিল্ডার এগেনস্টে খেলবে, সেই জিনিসটা একটা অনেক বড় দেখার আগ্রহ থাকবে, স্পেশালি যদি একই সঙ্গে ভিতিনিয়া এবং জাও নেভেস এবং ওয়ারেন জায়ার এমেরি, এই 3জন যদি একসাথে খেলেন। এখন এখানেই বায়ার্ন মিউনিখের একটা সুসংবাদ লুকিয়ে আছে। অ্যাপারেন্টলি ভিতিনিয়া মাইট নট প্লে টুডে। যদি সেটা না হয়, পিএসজি সবচেয়ে ভালো মিডফিল্ডারটি যদি আজকে না খেলেন, তাহলে কিন্তু বায়ার্ন মিউনিখের অনেক বড় একটা অ্যাডভান্টেজ শুরু থেকেই থাকবে। সো পিএসজি কি ভিতিনিয়াকে নামাবে, নাকি ভিতিনিয়ার জায়গায় লুকাস বেরালদোকে খেলাবে, যিনি কিনা টেকনিক্যাল একজন সেন্টার ব্যাক এবং সম্প্রতি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা শুরু করেছেন, ওইটার উপরে ম্যাচের রেজাল্ট অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে। নাম্বার 3, বায়ার্ন মিউনিখের ম্যান টু ম্যান মার্কিং। আপনারা সবাই জানেন যে এই সিজনে বায়ার্ন মিউনিখ ভিনসেন্ট কোম্পানির আন্ডারে অনেক বেশি অ্যাগ্রেসিভ ম্যান টু ম্যান মার্কিংয়ে খেলছে। তাদের খেলোয়াড়েরা একদম ম্যান টু ম্যান মার্কিং করে, ম্যান টু ম্যান ডিফেন্ডিং করে গোটা ম্যাচ হাইলি অ্যাগ্রেসিভলি প্রেস করে থাকেন। আপনারা বায়ার্ন মিউনিখের মেইন সেন্টার ব্যাক দায়াত উপামেকানোর কথাই চিন্তা করুন। দায়াত উপামেকানোর একটা স্বভাব হলো গিয়ে তিনি এত অ্যাগ্রেসিভলি ম্যান টু ম্যান মার্কিং করেন যে তিনি যে স্ট্রাইকারকে মার্কিং করছেন, সে যদি ফলস 9 হয়ে মিডফিল্ডেও চলে যায়, তাহলে ওই মিডফিল্ড পর্যন্ত তারে ফলো করতে করতে কিন্তু উপামেকানো চলে যান। এখন এই জিনিসটা বায়ার্নের জন্য হাই রিস্ক হাই রিওয়ার্ড একটা ট্যাকটিক্স, বিকজ আপনি যদি অফকোর্স ফার্স্ট ম্যাচটা দেখেছিলেন পিএসজির সঙ্গে বায়ার্ন মিউনিখের, যেটা কিনা ফার্স্ট রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছিলাম, ওইখানে বায়ার্নের যে ফার্স্ট গোলটা ছিল সেটা কিন্তু ওই উপামেকানোর মিডফিল্ডে চলে আসার কারণেই কিন্তু হয়েছিল। উনি অত্যন্ত অ্যাগ্রেসিভলি উসমান দেমবেলেকে প্রেস করে মিডফিল্ড থেকে বল উইন করেছিলেন, এবং সেখান থেকেই কাউন্টার প্রেস করে বায়ার্ন মিউনিখ তাদের ফার্স্ট গোলটা কিন্তু পেয়ে যায়। এখন এই ট্যাকটিক্সটা, আমি একটু আগে যে জিনিসটা বললাম, অনেক বেশি হাই রিস্ক এবং হাই রিওয়ার্ড। এভাবে যদি সাকসেসফুলি মিডফিল্ড থেকে উপামেকানো প্রতিপক্ষের খেলোয়াড়কে বা তার মার্কারকে যদি ডিসপ্লেস করতে পারেন, তাহলে কিন্তু গোলের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু
প্রবলেম হয় যখন তিনি প্রপারলি ম্যান টু ম্যান মার্কিং এবং প্রেসিং করতে না পারেন। এখন মিডফিল্ডের ওই সকল জোনগুলো থেকে যদি উপামেকানো অ্যাগ্রেসিভলি প্রেসিং করতে গিয়ে যদি বল হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু তার পেছনে অনেক বড় জায়গা ফাঁকা হয়ে যায়, এবং ওই সকল জায়গাগুলোতে কিন্তু উসমান দেমবেলে, খিচাকাওয়ারাৎস্খেইয়া এবং দেজিরে দুয়ের মতো খেলোয়াড়েরা অনেক বেশি ইম্প্যাক্ট দেখাতে পারেন। ব্র্যাডলি বারকোলার মতো খেলোয়াড়েরা অনেক বেশি ইম্প্যাক্ট দেখাতে পারেন। সো দায়াত উপামেকানো এবং বায়ার্ন মিউনিকের এই অ্যাগ্রেসিভ ম্যান টু ম্যান স্কিম আজকে কতটুকু সাকসেসফুল হবে সেটার উপরে ডিপেন্ড করছে যে ম্যাচের ফলাফল ইভেনচুয়ালি কি হবে। নাম্বার 4, দ্য পজিশনিং অফ উসমান দেমবেলে। এখন উসমান দেমবেলে ফলস নাইনের এই রোলটাকে যেন নতুনভাবে রিডিফাইন করতেছেন। আপনারা সবাই দেখেছেন যে উনি যখন বক্সের মধ্যে থাকার দরকার হয় বক্সের মধ্যে তো অবশ্যই থাকেন, কিন্তু যখন পিএসজির পায়ে বল থাকে না তখন তিনি হাইলি ফ্লুইড হয়ে একদম ডিফেন্সিভ মিডফিল্ড পর্যন্ত নেমে চলে আসেন। সো এই যে হাইলি ফ্লুইড একটা পজিশনিং উসমান দেমবেলে দেখান, এই জিনিসটাই কিন্তু was one of the reasons why he won the Ballon d'Or last season. So ওই স্পার্কটা যদি উসমান দেমবেলে আজকেও দেখাতে পারেন, তাহলে কিন্তু একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট আমরা দেখতে পারি পিএসজির পক্ষে। নাম্বার 5, দ্য পজিশনিং অফ হ্যারি কেইন। পিএসজির মেইন স্ট্রাইকার উসমান দেমবেলের পজিশনিংও যেরকম অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বায়ার্ন মিউনিখের মেইন স্ট্রাইকার হ্যারি কেইনের পজিশনিং এবং তার পেছনে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুজিয়ালার সঙ্গে কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কেন বলছি? বিকজ হ্যারি কেইন রিয়াল মাদ্রিদের এগেনস্টে আগের রাউন্ডে যেরকম একটা ফ্লুইড একটা রোলে খেলেছেন, যেরকম একটা হাইব্রিড রোলে খেলেছেন, দ্যাট রোল ওয়াজ দ্য কি to beat Real Madrid. The same player who played as a number 9 and as a number 10. একই খেলোয়াড় যখন দরকার হচ্ছিল বক্সে নাম্বার 9-এর মতো খেলছিলেন, আবার যখন দরকার হচ্ছিল তখন একটু পিছনে নেমে এসে একদম প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের মতো খেলছিলেন, এবং তার ফাঁকা জায়গাতে বারবার ঢুকে যাচ্ছিলেন তার পেছনে থাকা খেলোয়াড় সার্জ ন্যাবরি। এই সিজনে সার্জ ন্যাবরি হ্যাজ বিন ইমেন্স ইন টার্মস অফ পজিশনিং, বিকজ আমরা এর আগে সার্জ ন্যাবরি খেলা যত দেখেছি হি ওয়াজ আ বেসিক্যালি উইঙ্গার, কিন্তু এই সিজনে তার স্পিড যেহেতু কমে গিয়েছে, তাকে ভিনসেন্ট কোম্পানি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডারের বা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে কিন্তু খেলাচ্ছিলেন। সো ওই রোলে হি ওয়াজ ফ্যান্টাস্টিক, বাট দ্য প্রবলেম ইজ ইন দিস ম্যাচ সার্জ ন্যাবরি ইজ নট গোয়িং টু প্লে। সো তার জায়গাতে জামাল মুজিয়ালা কিন্তু খেলছেন। এখন জামাল মুজিয়ালা কিন্তু ন্যাব্রির থেকে আরও অনেক বেশি ক্রাফটি একজন মিডফিল্ডার, যিনি কিনা হয়তোবা অত বেশি বক্সের মধ্যে ঢুকে যাওয়ার ন্যাক তার মধ্যে নাই। সো এই সিজনে ন্যাব্রির সঙ্গে হ্যারি কেইন যে ধরনের একটা কম্বিনেশন বিল্ড করেছিলেন, এই ম্যাচে হ্যারি কেইন কি জামাল মুজিয়ালার সঙ্গেও সেই একই ধরনের কম্বিনেশন বিল্ড করতে পারেন কিনা, এবং হ্যারি কেইন যখন নিজে নাম্বার 9 এবং 10-এর ওই হাইব্রিড রোলটা খেলবেন, তখন সময় সুযোগ মতো পেছন থেকে মুজিয়ালা কি সামনে ঢুকে যেতে পারেন কিনা বক্সের মধ্যে, সেটার উপরে ম্যাচের রেজাল্ট অনেক বেশি নির্ভর করবে। সো দিস আর দ্য 5 reasons which will dictate the result of this first leg of PSG versus Bayern Munich. কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই ম্যাচ নিয়ে আপনারা কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।